السلام عليكم. السلام عليكم ورحمة الله. আহ, আজকে কেমিস্ট্রির অন্য একটা টপিক, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, রাসায়নিক সাম্যাবস্থা, এই টপিক নিয়ে আমরা পড়বো ইনশাল্লাহ। তো এই টপিক মোটামুটি ইন্টার বেস এই কম। ইন্টার আমরা যেসব টপিক পড়ছিলাম, রাসায়নিক সাম্যাবস্থার যে টপিক গুলো পড়ছিলাম, মোটামুটি এই টপিক গুলোই বলা যায়। এক্সট্রা কোনো টপিক নেই। যেমন হচ্ছে আমরা ইন্টারে পড়ছিলাম সম্মুখমুখী বিক্রিয়া, পশ্চাৎমুখী বিক্রিয়া, তারপর হচ্ছে যে উভমুখী বিক্রিয়া, তারপর কি বললাম, একমুখী বিক্রিয়া, উপমুখী বিক্রিয়া, সম্মুখমুখী, পশ্চাৎমুখী, এরপর লাসাথি নীতি, তারপর হচ্ছে ক্যাপি ক্যাসি। এই এই মোটামুটি এই চ্যাপ্টারে এগুলোই পড়ছিলাম ইন্টারে, হাজার নাকসারের বইয়ে। তো মোটামুটি এই এই রিলেটেড টপিক গুলো নিয়ে এই চ্যাপ্টার, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, রাসায়নিক সাম্যাবস্থার টপিকটা, ও তারপর লাসাথি নীতি। তো এখান থেকে আমি যেটা দিছিলাম, কেমিস্ট্রি ইকুইলিব্রিয়াম থেকে কি কি পড়বো এই জিনিসগুলো। এখান থেকে আমরা পড়বো ফরওয়ার্ড, এই যে যেগুলো টপিক আছে এগুলাই: ফরওয়ার্ড রিয়াকশন, ব্যাকওয়ার্ড রিয়াকশন, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, ডেফিনেশন, এগুলো ডেফিনেশন গুলা। তারপর এক্সপ্লেন করতে বলছে যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম একটা ডাইনামিক প্রসেস, এটা এক্সপ্লেন করতে বলছে। তারপর ক্যারেক্টারিস্টিক, তারপর ল অফ মাস অ্যাকশন, ক্যাপিক্যাসির সম্পর্ক, আর লাসাতেরিয়া প্রিন্সিপাল, আর হচ্ছে ম্যাথ। আমরা টপিকে যাই। টপিকে গেলে তাই না, এগুলো হচ্ছে টপিক নেম। এরপর এখন শুরুতে যাই যে ফরওয়ার্ড ডিরেকশন কি। আচ্ছা, ফরওয়ার্ড ডিরেকশনটা কি, আমরা এখানে একটু যাই। ফরওয়ার্ড ডিরেকশন এটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া। ফরওয়ার্ড ডিরেকশন ইজ হুইচ ইন হুইচ প্রোডাক্ট আর প্রডিউস ফ্রম রিয়েক্টেন্টস। আচ্ছা, তাহলে এখানে যে জিনিসটা মনে রাখার দরকার, প্রোডাক্ট আর প্রডিউস। তাহলে প্রোডাক্টটা প্রডিউস হচ্ছে কোত্থেকে, রিয়েক্টেন্ট থেকে। হিজ গুডস এটা কোত্থেকে যায়, এটা বাম থেকে ডানে যায়, অর্থাৎ বাম থেকে এই যে এই সাইডে যায়, সরি, বাম থেকে ডানে। যেহেতু প্রোডাক্ট থেকে রিয়েক্টেন্টে যাচ্ছে বাম থেকে ডানে। আমরা গত লাস্ট ইয়াতে বলছিলাম যে এ প্লাস বি যদি আমি হিসাব করে একটা, এখান থেকে যদি উৎপাদ হিসাব করে এ বি, তাহলে এটাকে বলা যায় হচ্ছে প্রোডাক্ট, আর এটাকে বলা যায় হচ্ছে রিয়েক্টেন্ট। এই হিসাব করে করা যায়। তো এই হিসাব করে করলে, আমরা যদি হিসাব করি তাহলে হচ্ছে যে ফরওয়ার্ড ডিরেকশনে কি, ইন হুইচ প্রোডাক্ট আর প্রডিউস ফ্রম রিয়েক্টেন্টস, যেটা রিয়েক্টেন্ট থেকে উৎপন্ন হচ্ছে, প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে, রাইট, এটাকে বলা ফরওয়ার্ড রিয়েকশন। তো নাইট্রোজেন আর হচ্ছে হাইড্রোজেন, তিনটা হাইড্রোজেন করলে অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। তো এই জিনিসটা এখন দেখি। তো এই জিনিসটা দেখি এখন ব্যাকওয়ার্ড রিয়েকশন কি। ব্যাকওয়ার্ড পশ্চাৎমুখী প্রক্রিয়া, ব্যাকওয়ার্ড রিয়েকশন ইন হুইচ ইন এ রিয়েকশন ইজ হুইচ রিয়েক্টেন্ট আর প্রডিউস ফ্রম দ্য প্রোডাক্ট। আমি বলছিলাম যে মেইনলি দুইটা লাইনই মনে রাখা লাগবে। একটা হচ্ছে যে ইন হুইচ থেকে কি উৎপন্ন হচ্ছে আর কোথা থেকে উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে ফরওয়ার্ডে হচ্ছে কি, প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে, প্রোডাক্ট প্রডিউস হচ্ছে রিয়েক্টেন্ট থেকে। আর ব্যাকওয়ার্ডে কি, ব্যাকওয়ার্ড হচ্ছে যে রিয়েক্টেন্ট প্রডিউস হচ্ছে প্রোডাক্ট থেকে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, তাহলে মোটামুটি। আর এটা করতে গিয়ে ওইটা হচ্ছে যে লেফট টু রাইট, আর এটা হচ্ছে রাইট টু লেফট, রাইট টু লেফটের দিকে, এই পাশে করে। তো এই হচ্ছে এই বিষয়। ইরাসিবল হচ্ছে যে when a chemical reaction all the reaction are converted to the product, যেগুলো সবগুলোতে প্রোডাক্টে কনভার্ট করা যায়। ইন আদার ওয়ার্ড দ্য রিঅ্যাকশন প্রডিউস ইন এ ডিরেকশন, একটা ডিরেকশনে যায়, সেটা হচ্ছে ইরিভার্সিবল রিঅ্যাকশন। আর রিভার্সিবল রিঅ্যাকশন কি, এটা ফরওয়ার্ড আনা যায়, ব্যাকওয়ার্ড আনা যায়। অর্থাৎ যদি আমরা উদাহরণটা খেয়াল করি, হাইড্রোজেন এবং আয়োডিন যদি মিলে, দুটোটা মিলে কি হয়, হাইড্রোজেন আয়োডাইড। কারণ হাইড্রোজেন আয়োডাইডকে বাংলা আবার কোনটা পাওয়া যায়, এই উৎপাদ। অর্থাৎ বিক্রিয়ককে বাংলায়, বিক্রিয়ককে যোগ করলে উৎপাদ পাওয়া যায়, উৎপাদ অর্থাৎ প্রোডাক্টকে যোগ করলে রিয়েক্টেন্ট পাওয়া যাচ্ছে, আবার রিয়েক্টেন্টকে ভাঙলে প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। এই জিনিসটাকে বলা হচ্ছে রিভার্সিবল রিয়েকশন। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কি, এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, এর জন্য তাহলে হচ্ছে টু টাইপস অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, রাসায়নিক সাম্যাবস্থা দুই প্রকার। একটা হচ্ছে হোমোজেনাস, আর একটা হচ্ছে যে হেটারোজেনাস। হোমোজেনাস কি, স্টেটটা সেম থাকবে, সেম স্টেট। অর্থাৎ সেম স্টেট বলতে আমি এখানে যে পদার্থ ইউজ করতেছি, আমরা জানি তিনটা পদার্থ আছে আমাদের, একটা হচ্ছে সলিড, একটা হচ্ছে লিকুইড, একটা হচ্ছে গ্যাস। তো এই বিক্রিয়া, হোমোজেনাস বিক্রিয়ার মধ্যে আমরা যদি সলিড ইউজ করি, সব জায়গায় সলিড থাকবে, সব বিক্রিয়াকে সলিড থাকবে। এরপর যদি লিকুইড ইউজ করে, সব জায়গায় লিকুইড। এরপর যদি গ্যাস ইউজ করে, সব জায়গায় গ্যাস। কিন্তু আহ হেটারোজেনাস এটা থাকবে না, এটা আলাদা থাকবে।
আশা করি বোঝা গেছে। তো হোমোজেনাস এখানে দেখি যে দা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম in which all reactant and produce are the same. The reactant এবং হচ্ছে products are are in the same physical state. Same physical state থাকবে, সেটাকে হোমোজেনাস বলে। যেটা আমরা বলছিলাম এই যেখানে গ্যাস, এখানে গ্যাস, তাহলে উৎপন্ন হবে তাও গ্যাস। তাহলে সকলগুলো সেম, তাহলে এখানে একটা গ্যাস, এখানেও একটা গ্যাস, এখানে উৎপন্ন হবে গ্যাসেস। তাই এটা লিকুইড, এটাও লিকুইড, এটাও উৎপন্ন হবে একটা লিকুইডে। এটাকে বলা হোমোজেনাস। হেটারোজেনাস কি? হেটারোজেনাস বলছে যেটাতে লাস্ট ওয়ান অ্যাট লিস্ট ওয়ান প্রোডাক্ট অর রিঅ্যাক্টেন্ট, অর্থাৎ একটা বিক্রিয়ক বা উৎপাদন একটা ডিফারেন্ট স্টেটে থাকবে, সেটা হচ্ছে হেটারোজেনাস। অর্থাৎ এটা সলিড আছে, এই যে এটাও সলিড, কিন্তু এই জায়গায় এসে গিয়ে কার্বন ডাইঅক্সাইডটা গ্যাস হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে হেটারোজেনাস। এখানে যদি আবার কার্বন ডাইঅক্সাইডটা যদি সলিড থাকতো, কার্বন ডাইঅক্সাইডটা যদি সলিড হইতো, তাহলে আমরা বলতাম এটা হোমোজেনাস। আই হোপ ক্লিয়ার। ক্যারেক্টারিস্টিক অফ ইকুইলিব্রিয়াম, এটা ইজি, মাঝে মাঝে আসে। দেয়ার আর সাম ক্যারেক্টারিস্টিক। তো এখানের মধ্যে যে মেন জিনিসটা হচ্ছে, এক নম্বর হচ্ছে রিভার্সিবিলিটি অফ রিয়াকশন, অর্থাৎ এই রিয়াকশনের মধ্যে রিভার্সিবিলিটি হয়, রিভার্স করা যায়। ইজ রিলেটেড অনলি দ্য রিভার্স রিয়াকশন, ইট ইজ নট অ্যাবল টু ইরিভার্সিবল। অর্থাৎ রিভার্স করা যায় মানে কি? এই যে আমরা রিভার্সিবিলিটি বলছি না, দুনো পাশে রিভার্স, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দুটোটাই করা যায়। রিভার্সিবল রিয়াকশন, এই যে এখান থেকে এটা উৎপন্ন, আবার এখান থেকে এটা আসে বাংলা, রিভার্সিবল রিয়াকশন প্রথম বিষয় হচ্ছে এটা। তো হচ্ছে স্টেবিলিটি অফ ইকুইলিব্রিয়াম। স্টেবিলিটি অফ ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে, মানে এটা স্টেবল থাকে যতক্ষণ না পর্যন্ত আমাদের বাহ্যিক অবস্থা পরিবর্তন হচ্ছে। বাহ্যিক অবস্থা বলতে আমরা বোঝাচ্ছি তাপ, চাপ ও ঘনমাত্রা। তাপ মানে টেম্পারেচার, এই যে প্রেসার, চাপ এবং ঘনমাত্রা, যতক্ষণ না পর্যন্ত তাপ, চাপ, ঘনমাত্রা এই জিনিসগুলো চেঞ্জ হচ্ছে না, ততক্ষণ বিক্রিয়াটা পজ থাকবে, মানে হচ্ছে কোনো অবস্থানের পরিবর্তন হবে না। স্টে ফর দেয়ার ফরএভার, তাহলে এটা হচ্ছে স্টেবিলিটি। এরপর হচ্ছে ইজি, ইজি অ্যাপ্রোচেবিলিটি ফ্রম বোথ সাইড, অর্থাৎ দুনো সাইড থেকে ইজি অ্যাপ্রোচ করা যায়। উভয় দিক থেকে, আমরা যেটা ইন্টারে শিখছিলাম যে উভয় দিক থেকে সুগম্যতা নামের একটা কথা শিখছিলাম, এটাই হচ্ছে এটাই, যে ইজি অ্যাপ্রোচেবিলিটি ফ্রম বোথ সাইড ক্যান বি অ্যাটেইন ফ্রম বোথ ডিরেকশন। ওকে, আই হোপ ক্লিয়ার। তারপর হচ্ছে ইনকমপ্লিটেন্স অফ রিয়াকশন। ইনকমপ্লিটেন্স অফ রিয়াকশন মানে হচ্ছে আহ যখন আমরা রিভার্স রিয়াকশন করতেছি, সেটা কখনোই কি না, কমপ্লিট না, বিকজ ডিউ টু ব্যাকওয়ার্ড রিয়াকশন। ব্যাকওয়ার্ড রিয়াকশনের কারণে এটা কখনো রিভার্স না। তারপর হচ্ছে যে ইনএফিসিয়েন্সি অফ ক্যাটালাইজ, ineffectiveness of catalyze. So the catalyze have no effect of the chemical equilibrium. Catalyze speed have both the forward and backward reaction for the same degree. ডিগ্রির জন্য ক্যাটালাইজ চেঞ্জ হয়। তার হচ্ছে ক্লোজ সিস্টেম, এটা একটা বদ্ধ সিস্টেম। ইট ইস অনলি একটা বদ্ধ সিস্টেম, ডাইনামিক নেচার। আমি একটা কোয়েশ্চেন বলছিলাম যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম একটা ডাইনামিক নেচার, এটা প্রমাণ করতে মানে এটা এক্সপ্লেন করতে হচ্ছে, তো এটা এক্সপ্লেন করে দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ইজ এ ডাইনামিক, although apparently reaction step when chemical equilibrium is attained, but the reality forward and backward reaction continue to occur, but since their rates are equal, not change is visible. এটা দিয়ে দিলেই হয়ে যাবে মোটামুটি, এই কয়েকটা ক্যারেক্টারিস্টিক দিয়ে দিলে হয়ে যাবে। এই কয়েকটা যদি আমরা বলি, রিভার্সিবিলিটি অফ রিয়াকশন, রিভার্স করা যায়, স্টেবিলিটি, তারপর হচ্ছে ইজি অ্যাপ্রোচ, তারপর হচ্ছে ইনকমপ্লিটনেস, এরপর হচ্ছে ক্লোজ সিস্টেম, ডাইনামিক নেচার অথবা ইনএফেক্টিভনেস অফ ক্যাটালাইজ। এই ছিল মোটামুটি ক্যারেক্টারিস্টিক। এবার আমরা ল অফ মাস, ভরের যেটা ল, এটা শিখবো। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এরপর এটা শিখবো। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা পরে দেখতেছি, আমরা ল অফ মাসটা দেখি। এনে তো হাবি যাবে দরকার নেই, শুধু জাস্ট এটা শিখলে হচ্ছে। ল অফ মাসটা কি? একটা কনস্ট্যান্ট টেম্পারেচার, একটা নির্দিষ্ট তাপমাত্রা, কনস্ট্যান্ট টেম্পারেচার মানে কি? টি। টির মান এটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। At a constant temperature, the rate of the chemical reaction of any instant is directly proportional to, the constant temperature is directly proportional to the active mass, অর্থাৎ active mass pressure, অর্থাৎ T সমানুপাতিক P at the reactant in the instant participant, এটা লাগবে না, একটু দিলে হয়ে যাবে। তাহলে কি বলছে? at a constant temperature, the rate of a chemical reaction, একটা chemical reaction at an instant is directly proportional to the active mass, ভরের অ্যাক্টিভ মাসের সাথে প্রপোর্শনাল থাকবে, যেটা হচ্ছে যে পার্শিয়াল প্রেসারও বলে। এটা হচ্ছে ল অফ মাস। এখন আসি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইজি। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে আমি ফরওয়ার্ডের জন্য কি লিখবো, ব্যাকওয়ার্ডের জন্য লিখবো। ওই যে ক্যাপিক অ্যাসিড যেটা আছে ওইটা, এটাই আনবো আমরা। তো দেখি, আমরা কনসিডার করবো একটা জেনারেল রিঅ্যাকশন যেটাকে বলে এ বি সি ডি। আমি বলছি এ বি হচ্ছে কি এখানে রিঅ্যাক্টেন্ট, আর সি ডি হচ্ছে প্রোডাক্ট। অ্যাকর্ডিং টু দ্য ল অফ মাস, ল অফ মাস কি ছিল আমাদের?
ফরওয়ার্ড ডিরেকশন হবে এই দুটোটার সমান, ব্যাকওয়ার্ড ডিরেকশন হবে এই দুটোটার সমানুপাতিক। তো এখানে লিখছে যে ফরওয়ার্ড এক মানে ফরওয়ার্ড, ফরওয়ার্ড ইকুয়ালস টু এ বি। আমরা জানি প্রপোর্শনাল টু উঠানোর জন্য একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল নিয়েছি যেটা হচ্ছে কে। তো এগুলো কি, এগুলো হচ্ছে মোলার কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকশন, রিঅ্যাকশনের মোলার কনসেন্ট্রেশন। তো এটা লিখবো যে হয় আর এই দিয়ে হাবি জাবি এগুলো লিখবো। এক হচ্ছে মোলার কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট এ, বি ইকুয়ালস টু মোলার কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট বি, আর কে হচ্ছে যে রেট কনস্ট্যান্ট। এটা রেট কনস্ট্যান্ট। তো ফরওয়ার্ডের জন্য যেমন লিখলাম, এখন ব্যাকওয়ার্ডের জন্য কি হবে? ব্যাকওয়ার্ডের জন্য যদি দেখি আমরা, তো ব্যাকওয়ার্ডের জন্য যদি দেখি, এই যে ব্যাকওয়ার্ডে কি লিখতে পারি, আর বি সমানুপাতিক, এখানে কে ওয়ান দিচ্ছি, এখানে কে টু দিলাম, কে টু সি আর ডি। এটা কনস্ট্যান্ট ভেরিয়েবল, সরি এটা আমরা যদি এর পরের লাইনে হবে কে টুটা। তো কে টুটা এখানে সমান দিতে চাইলে কে টু, তখন এটা একটু দেখি, এই যে রেট অফ ব্যাকওয়ার্ড ডিরেকশন, রেট অফ ডিরেকশন সিডি, এটা হোক ক্লিয়ার। আর পাশাপাশি এগুলো কি, কোনটা কি, এটা লিখে দিলাম, জাস্ট এটা অয়েল দিয়ে লিখে দিব। তো ইকুইলিব্রিয়াম রেট অফ ফরওয়ার্ড ডিরেকশন, আমরা জানি ইকুইলিব্রিয়ামের সাম্যাবস্থার সূত্র কি, যে ফরওয়ার্ড বিক্রিয়া এবং ব্যাকওয়ার্ড বিক্রিয়া উভয় কি সমান। তো আমরা এটা বলছি ফরওয়ার্ড ইকুয়ালস টু ব্যাকওয়ার্ড। ফরওয়ার্ডের মান কি ছিল, কে ওয়ান এবি, আর এটা ছিল সিডি। এখন যদি আমরা ট্রান্সফার করি একটা, গুণন করি, তাহলে কে টু ডিভাইড বাই কে ওয়ান, কে টু ডিভাইড বাই, এই যে কে ওয়ান ইকুয়েশন, তাহলে কে টু ডিভাইড বাই কে ওয়ান, এবি ডিভাইড বাই সিবি। তো আমরা জানি কে ওয়ান ডিভাইড বাই কে টু ইকুয়ালস টু কেসি, কে ওয়ান ডিভাইড বাই কেসি ইকুয়ালস টু কেসি। তো ক্যাসি লিখতে গেলে তাহলে উল্টা দিতে হবে, তাহলে এটা উল্টে গেল। তাহলে ক্যাসি ইকুয়ালস টু কি পেলাম, সিডি এবি, এটা পেলাম। ক্যাসি ইজ কল্ড মোলার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অর সিম্পলিফাই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অফ দ্য রিঅ্যাকশন। তাহলে আমরা এভাবে করে ক্যাসিটা পাই গেলাম। হ্যাঁ, এখন এটাই হচ্ছে ম্যাথমেটিক্যাল, মূলত হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, ল অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের। এরপর এখন ক্যাবি বের করতে হবে না? আমরা তো ক্যাসি পাইলাম, এখন ক্যাবি বের করবো। ক্যাবি পৃথিবী, আমরা যদি লিখি, এটা কি লিখছিলাম, এবি, এই যে বড় হাতের এ দিয়ে বি দিয়ে, এবি সি ডি। তো আমরা ক্যাসি লিখবো, ক্যাপির ক্ষেত্রে লিখবো এ এ বি বি সি সি ডি ডি। আমরা না বলে না দেখে পারবো এখন যে এটা আমরা কি করবো, ফরওয়ার্ড ডিরেকশনের ক্ষেত্রে করবো। এটা হবে ফরওয়ার্ড ডিরেকশনের ক্ষেত্রে ফরওয়ার্ড ডিরেকশন, এটা হবে ব্যাকওয়ার্ড ডিরেকশন, ব্যাকওয়ার্ড ডিরেকশন। তা আমরা বলবো তখন ইকুইলিব্রিয়াম আমরা কি জানি, ফরওয়ার্ড ফরওয়ার্ড ডিরেকশন, অর্থাৎ আর ফরওয়ার্ড ইকুয়ালস টু আর ব্যাকওয়ার্ড। এরপর দুটোটার মান বসাই দিব, দুটোটার মান বসাই ক্যাপি বের করুন। তাহলে দেখি ফরওয়ার্ড ডিরেকশন ইকুয়ালস এটা, ব্যাকওয়ার্ড ডিরেকশন ফরওয়ার্ড, তাহলে কে ওয়ান। আর ব্যাকওয়ার্ডের জন্য কি আসছে, এই যে ব্যাকওয়ার্ডের জন্য এই জিনিসটা চলে আসছে ব্যাকওয়ার্ড, এই ব্যাকওয়ার্ডের জন্য। তারপরে ইকুইলিব্রিয়াম আমরা জানি কি, কেভি কেএফ ইকুয়ালস টু কেভি, ফরওয়ার্ড ইকুয়ালস টু ব্যাকওয়ার্ড। মান বসাইলাম, কে ওয়ান কে সি বসালাম, একটুক পর্যন্ত আমরা ক্লিয়ার যে একটুক পর্যন্ত এটাকে কি বলে, কে বলে, কে সি বলে। এখানে একটা ছোট বিষয় আছে, সেটা হইলো সি টু দি পাওয়ার সি, ডি টু দি পাওয়ার ডি, এ টু দি পাওয়ার এ, বি টু দি পাওয়ার বি। এখন আমরা যখন কে সি করতেছি, যে সি তে কে সি, এখানে সিটা, তখন সবগুলো সি হয়ে যাবে, সবগুলো সি হয়ে যাবে। যদি কি এখন যখন পি তে করবো, তখন সবগুলো কি হয়ে যাবে, পি তে হয়ে যাবে। এটা ডিফারেন্ট। তাহলে কেসি পেয়ে গেলাম, কেসি কেপি পেয়ে গেলাম, এটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এই যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এটা আসতে পারে পরীক্ষায়, মাঝে মধ্যে আসে। এটা ইজি, দেখে রাখবেন ইনশাল্লাহ। এরপর আমরা যেটা আসি সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে রিলেশন বিটুইন ক্যাপি এন্ড ক্যাসি। ক্যাপি এবং ক্যাসির মধ্যে রিলেশনটা আসে, এটাও সেম। সরি, তো এটাও মূলত সেম, আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটাই সেম, তবে একটু হালকা ডিফারেন্ট। এটা 3 থেকে নিয়ে করছে। তো তাহলে আমরা জেনারেল রিভার্সিবল গ্যাসেস রিঅ্যাকশন দিয়ে করি। জেনারেল জেনারেল রিভার্সিবল গ্যাসেস রিঅ্যাকশন হলো, গ্যাসেস রিঅ্যাকশন কি, জেনারেল রিভার্সিবল গ্যাসেস রিঅ্যাকশনটা আমরা তাহলে ফরওয়ার্ডের জন্য, ব্যাকওয়ার্ডের জন্য তাহলে আলাদা আলাদা করে লিখবো। একটু 1 মিনিট। সরি, আচ্ছা, তা আমরা বললাম ফরওয়ার্ডের জন্য লিখবো, ব্যাকওয়ার্ডের জন্য লিখবো। ফরওয়ার্ডের জন্য লিখবো, ব্যাকওয়ার্ডের জন্য লিখলে এখন কি হয় দেখি একটু। তাহলে এ বি বি সি সি ডি ডি। তা আমরা যদি এটা লিখি একটু দেখি, আমরা লিখি এখানে ফরওয়ার্ড ডিরেকশন জন্য আমরা একটা ডিরেকশন লিখি যে
সরি, ওকে, আমি যদি লিখি একটা রিয়েকশন লিখি প্লাস বি, বি একটা রিয়েকশন লিখি, তারপর হচ্ছে প্লাস সি, সি একটা রিয়েকশন লিখি, ইকুয়ালস টু, এই জন্য আমরা একটু ঠিক করে লিখতে চাই। ওকে, তাহলে এ লিখলাম প্লাস বি, বি লিখলাম প্লাস সি, সি, সি লিখলাম। এখন আমরা দেখতেছি এই যে ফরওয়ার্ড ডিরেকশন, আমরা এটাকে এইভাবে করে বানাই যে ডিরেকশনটা কি হচ্ছে পরবর্তী, তাহলে ডি, ডি প্লাস এমসিডি ই, সরি ই, এর আগে যদি ই, ই তারপর এফ, এফ, এটি হচ্ছে ডিরেকশন। এখানের মধ্যে আমরা যদি ফরওয়ার্ড বলি, ফরওয়ার্ড, ফরওয়ার্ডটা বলি, ফরওয়ার্ড কার জন্য, ফরওয়ার্ডটা আমরা দেখি একটু, তাহলে ফরওয়ার্ডটা কার জন্য এখন একটু দেখি ফরওয়ার্ডে কি হয়। হ্যাঁ, তো ফরওয়ার্ডে দেখবো তাহলে ফরওয়ার্ড কি হয়, আর এফ ইকুয়ালস টু আর এফ সমানুপাতিক, ইকুয়ালস টু দিয়ে সরাসরি দিই কে ওয়ান দিয়ে আমরা, কে ওয়ান দিলে এখন এখন কি হয়, এখন হবে যে এই যে সি, আমরা সি ধরলাম, তারপর ডি ধরলাম, সি, তারপর ডি, এরপর এমসিডি ই, মানে এই পাশেরটা। তাহলে এটা বলেছি একটু সরি, তাহলে বি সি, এটা হচ্ছে ফরওয়ার্ডের জন্য। আর ব্যাকওয়ার্ডের জন্য কি হবে, ব্যাকওয়ার্ডের জন্য কি হবে, ব্যাকওয়ার্ডের জন্য আর বি ইকুয়ালস টু কে টু, আমি একসাথে সমানুপাতিক না দিলে কিন্তু দিই, তাহলে ই, তারপর হচ্ছে এফ, ডি ই এফ সরি, তাহলে ডি ই আর এফ। এটা হচ্ছে, একটা হচ্ছে ফরওয়ার্ডের জন্য, একটা হচ্ছে ব্যাকওয়ার্ডের জন্য। আই হোপ এটা ক্লিয়ার, আমরা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের জন্য কি লিখলাম। তো এখানে আমরা যদি লিখতে যাই, তাহলে এতে কি ছিল, এতে এ ছিল, এই যে এতে এ, ওকে, তো এতে আমরা লিখবো, একটু লিখি, তাহলে এতে কে ছিল, এ, সরি, বি তে বি, সি তে সি, তারপর হচ্ছে ডি তে ডি, ই তে ই, এফ তে এফ। এটা হচ্ছে ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড আমাদের লেখা শেষ। এখন তাহলে এটা যদি 1 নম্বর সমীকরণ হয়, তারপর এটা যদি 2 নম্বর সমীকরণ হয়, তাহলে আমি কি করবো আমরা, 1 নম্বর 2 নম্বর সমীকরণ তো লিখলাম। এখন 1 নম্বর 2 নম্বর সমীকরণ তাহলে আমরা জানি আর এফ ইকুয়ালস টু আর অফ বি, তাহলে আর এফ কোনটা, আর এফ হচ্ছে এটা, আর আর অফ বি কোনটা, আর অফ বি হচ্ছে এটা। এখান থেকে যদি আমরা এই যে কে ওয়ান আর এই যে কে টু আলাদা করে ফেলি, তাহলে আমি সরাসরি এখানে চলে যান, না লিখি, লিখি টাইম ওয়েস্ট হবে। তো দেখি, ওকে, দ্য রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন, তাহলে আমরা যেটা লিখছিলাম এটা 1 নম্বর সমীকরণ, তারপর হচ্ছে দ্য রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন 2 নম্বর সমীকরণ, তাহলে তাকে কি জানি আমরা, আর এফ ইকুয়ালস টু আর বি। তো লিখলাম, দুটোটা লিখলাম, কে একে পাশে নিয়ে আসছে, কে ওয়ান ইকুয়ালস টু কে টু, তার মানে এখানে ডি ডি ই ই এফ এফ এটা লিখে ফেলাম। কে ওয়ান ডিভাইড কে টু মানে কি জানি আমরা, ক্যাসি জানি, তাহলে ক্যাসি সমান এটা, এটা একটু নোট করে রাখি, চললাম। তো ক্যাসি সমান আরেকটা কি লিখতে পারি, আমরা বলছিলাম যে সি ভেরিয়েবল চেঞ্জ হবে, তাহলে প্রত্যেকটা সি হয়ে গেছে, দেখি এই যে প্রত্যেকটা সি হয়ে গেছে, এই যে সি, এই যে সি 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 সি। আমি যদি ক্যাপি করতে চাই তাহলে পি, সবখানে পি বসা দিব, পি রিফ্লেক্স হবে আর কিছু না। তাহলে ক্যাপি ক্যাসি পাইছি, আর টুক শেষ। তাহলে ক্যাপিও পেয়ে গেছি, ক্যাসি পেয়ে গেছি। এখন আমার কাজটা হলো এই যে ক্যাপি এবং ক্যাসির মধ্যে একটা রিলেশন ঘটানো। তো আমরা একটা ল জানি, যে কি জানি র, ক্যাসি ইকুয়ালস টু আর টি ডেল এন, এটাই হচ্ছে তো ক্যাপি ইকুয়ালস টু না, ক্যাপির সূত্র। তো এটাই ক্যাপির সূত্র মূলত, যদি আমরা লিখতে যাই, ক্যাপি, ক্যাপি ইকুয়ালস টু ক্যাসি আর টি ডেল এন, আর টি ডেল, ওকে, এই যে ডেল, এই যে n, এটা একটা ল।
এই লটে করতে আসছে। এখন এই লটে এখানের জন্য আমরা একটা আইবি লিখতে পারতে চাই। আমরা জানি বয়লারের সূত্র নামের একটা ছিল, চার্লসের সূত্র একটা ছিল, আমরা ইন্টারে শিখছিলাম। তো বয়লারের সূত্র কি ছিল? একটা আমরা সূত্র জানতাম যে পিভি ইকুয়ালস টু এনআরটি, একটা সূত্র জানতাম। এখান থেকে এই মূলত এটা ক্যাপে ক্যাসি সম্পর্কে রিলেশনটা এস্টাবলিশ করতে হবে। তো এখন লিখলাম, দেখি যে কি লিখছি। আহ পিভি ইকুয়ালস টু এনআরটি। হ্যাঁ, তো পি ইকুয়ালস টু কি? এখন এন সমান কি জানি? এন সমান মোল সমান হচ্ছে যে এন ডিভাইড বাই ভি লিখতে পারি আমরা। সরি, এন সমান বলি, আমরা এখানে এই বিটা ট্রান্সফার করলাম এখানে, এন ডিভাইড বাই বি হয়ে যায়। এন ডিভাইড বাই বি মানে কি? এন ডিভাইড বাই বি মানে হচ্ছে সি। তাহলে পি ইকুয়ালস টু সি আর টি। এখন পির মানটা পাইছি না আমরা এখানে, এই পির মানটা এখানে বসাই দিব, সব জায়গায় এখানে বসাই দিব। এখন যদি বসাই যে এফ ইকুয়েশন ক্যাপ ইকুয়ালস টু সি আর টি, সি আর টি, সি আর টি যেগুলো আছে এগুলা, এখন আলাদা করছি কি? সিটাকে আলাদা করি আমরা। সিটাকে আলাদা যদি করতে চাই, একটা একটা আমি দেখাই। সি আর টি ছিল এখানে, তারপর হচ্ছে ডি ছিল, আর ডি ছিল একটা, দেখাই জাস্ট, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সিটাকে আলাদা করতে চাই আমি, তাহলে সিটাকে এখানে সির সাথে ডি এবং ডি ছোট হাতে এটাও আলাদা করতে হবে না? করতে হবে। আর আর টিকে তাহলে আর টি লিখে দিলাম। ওকে, ফাইন। তাহলে এই লাইন আশা করি ক্লিয়ার। তো সিটা প্রত্যেকটা সি আলাদা করছি, প্রত্যেকটা সি আলাদা, বাকি আর টি লিখেছি। এখন কি করছি? সিটাকে এক পাশে নিয়ে আসছি, বাকি আমাকে এখানে আর টি ছিল না কিছু, ওই যে আর টি ডি, তারপর হচ্ছে আর টি ই, তারপর হচ্ছে আর টি এফ, তারপর হচ্ছে আর টি এ, আর টি বি, আর টি সি। আচ্ছা, গুণ আকারে থাকলে আমরা কি করতে পারি? যোগ করতে পারি, তাই তো? তাহলে আর টি সবখানে কমন আছে, তাহলে আর টি আর ডি প্লাস ই প্লাস এফ, এখানে আর টি এফ প্লাস বি প্লাস সি। এখন আমি একটু বলি যে এই যে আমরা হলুদ কালার ইয়েলো কালারটা দেখি একটু। এই যে সিই এফ, এমন হচ্ছে যে এই সিই এফ, এটা সমান কি বলতে পারি? এটা যদি আমরা লিখি, এটা সমান আমরা বলতে পারি ক্যাসি। ক্যাসি কেমনে? এই যে আমরা এখানে দাগে রাখতে বলছেন যে ক্যাসি সমান এটা। তাহলে আলটিমেটলি ক্যাসি সমান আমরা এটা পুরোটা সমান কি লিখতে পারি? এটা পুরোটা সমান লিখতে পারি ক্যাসি। এখন আর টি সমান, তা আমরা জানি ভাগ আকারে থাকলে বিয়োগ হয়, তো আর টি সমান তাহলে আর টি সেম থাকে, তাহলে বিয়োগ দিয়ে এবিসি উপর নিয়ে গেলাম, এই যে এবিসি উপর নিয়ে গেলাম। এতটুকু ক্লিয়ার? তো আর টি রেখে দিলাম। তো এটা এটা কি হলো? এন টু ডিভাইড বাই এন টু মাইনাস এন ওয়ান, এটা 2 নম্বরের গিয়া ছিল, আর এটা 1 নম্বরের, তাহলে এন টু মাইনাস এন ওয়ান। এন টু মাইনাস এন ওয়ান মানে কি? পরিবর্তন, এন এর পরিবর্তন মানে হচ্ছে ডেল এন। তাহলে ক্যাসিক্যাল আর টি, এটাই হচ্ছে এস্টাবলিশ। কোয়েশ্চেনটা কিভাবে আসতে পারে? এস্টাবলিশ দ্য রিলেশন বিটুইন ক্যাপি এন্ড ক্যাসি ফর দ্য গিভেন রিয়াকশন। রিয়াকশনের জন্য ক্যাপি ক্যাসি ক্যাসি আসতে পারে, অথবা এস্টাবলিশ করতে বলতে পারে। তো এই ছিল মোটামুটি আমাদের মূল টপিক। এছাড়া একটা জিনিস যেটা আছে সেটা হলো সরি, আমরা কোথায় ছিলাম? ওকে, তাহলে এই যেটা, তা আমরা বলছিলাম যে যদি সাম্যাবস্থা তেমন ভাবে পরিবর্তন হয়, আহ যদি নিয়ামকের ফলাফল প্রশমিত হয়। নিয়ামক মানে হচ্ছে তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা,
এই ফলাফলগুলো যদি প্রশমিত হয় তাহলে এটাকে বলা হয় লা হার্টের প্রিন্সিপাল। তো এখানে তিনটা নিয়ম, দেয়ার আর, সরি লা হার্টের বলি, লা শাতিলীয় প্রিন্সিপাল। So there are three ways in which stress can be caused on the chemistry equilibrium. একটা হচ্ছে যে changing of the contradiction of a reaction product, changing of the pressure of the system, changing of the temperature. তো ওই যে বললাম যেখানে তিনটা জিনিস, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, এই তিনটা যদি ফলাফল যদি চেঞ্জ হয় তাহলে এটাকে আমরা বলি লাসাতের নীতির এই মানে সাম্যাবস্থা অবস্থা থেকে আর কি লাসাতের নীতির মেইন যেটা। তাহলে এখানে বলছে কি দেখি, if a change in contradiction pressure or temperature is caused a chemical reaction equilibrium, the chemical will shift to the right or the left so as minimize the change। আচ্ছা এখানে effect upon changing, effect on the changing concentration, অর্থাৎ ইফেক্ট কি পরে ঘনমাত্রার প্রভাব। ঘনমাত্রার প্রভাব কি দেখি আমরা, যদি আমরা বলি আচ্ছা আচ্ছা বেটার হয় আমরা যদি আচ্ছা টেম্পারেচারের ইফেক্ট কি পড়ে, তার সাথে তিনটা জিনিস টেম্পারেচার, তাহলে হচ্ছে তিনটা জিনিস লিখতে হবে। একটা হচ্ছে টেম্পারেচারে কি হয়, একটা হচ্ছে চাপে কি হয়, প্রেসারে কি হয়, একটা হচ্ছে যে ঘনমাত্রায় কি হয়। আচ্ছা তাপমাত্রার প্রভাব, তাপমাত্রার প্রভাবকে আমরা জানি একটা হচ্ছে ফরওয়ার্ড তাপ উৎপাদক বিক্রিয়া, একটা হচ্ছে যে একটা হচ্ছে এক্সোথার্মিক রিয়েকশন আর একটা হচ্ছে এন্ডোথার্মিক রিয়েকশন। এই দুই রিয়েকশনে কি পরিবর্তন হয় আমরা দেখি, অর্থাৎ এক্সোথার্মিক এন্ডোথার্মিক মানে হচ্ছে তাপ উৎপাদী তাপারি। যদি এখন আমরা নর্মালি জানি তাপমাত্রা কি, তাপমাত্রা পরিবর্তনের ফলে সাম্যাবস্থা পরিবর্তন ঘটে, অর্থাৎ টেম্পারেচার যদি চেঞ্জ করে তাহলে সাম্যাবস্থাটা কি অবশ্যই পরিবর্তন করবে, এটা তো সবাই জানি। তো এখানের উৎপাদ বিক্রিয়ার মধ্যে কি ধরনের মানে চেঞ্জ হয়, তাপমাত্রা যদি হ্রাস করি একটা রিয়াকশনে আমি বলি নাইট্রোজেন দিলাম +3 হাইড্রোজেন দিলাম, তারপর হচ্ছে যে আমরা বলি যে 2NH3 দিলাম, এই বিক্রিয়াটা কি হয় দেখি আমরা। এই বিক্রিয়াটা বললাম ডেলেস পজিটিভ। তো ডেলেস পজিটিভ অর্থাৎ তাপমাত্রা পরিবর্তন করতেছে। এখন যদি এই বিক্রিয়াটার তাপমাত্রা টেম্পারেচারটা যদি হ্রাস করি আমি, টেম্পারেচার যদি ডিক্রিজ করি তাহলে কি হবে, উৎপাদ এই উৎপাদটা অনুকূল অবস্থার জন্য মানে চেঞ্জ হবে না, অর্থাৎ তাপমাত্রা বেশি হ্রাস করলে বিক্রিয়ার হারটা কমে যাবে। এই যে বিক্রিয়ার যে হার ড্যালিজের হারটা আছে, ড্যালিজের যে হারটা আছে ওই হারটা কি হয়ে যাবে, কমে যাবে। এটা তো বুঝছি। ঠিক তেমনি তাপহারে বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা হ্রাস করলে কি হবে, বিক্রিয়া এই যে ড্যালিজের মান যেটা কমবে ওটা চেঞ্জ হবে। চাপের প্রভাবও সেম, চাপের প্রভাবের ক্ষেত্রে আমরা হিসাব করি কি, চাপের প্রভাবের ক্ষেত্রে আমরা হিসাব করি এই যে এখানে কয়টা আছে মৌল সংখ্যা হিসাব করি, তাহলে এখানে একটা, এখানে তিনটা, তিন একে চার মৌল, আর এখানে কয়টা, দুই মৌল। হ্যাঁ, তো দুই মৌল আমরা হিসাব করি যে মৌল যার থেকে বেশি থাকবে তার দিকে, যাতে যার বেশি থাকবে সে কমের দিকে যাবে, অর্থাৎ মৌল সংখ্যা হিসাব করে এটা চাপের প্রভাবটা হিসাব করা হয়। তো এখানে চার এখানে দুই, তার মানে বিক্রিয়া কোন দিকে দিয়ে যাবে, বিক্রিয়া উৎপাদের দিকে যাবে। এটা বুঝছি। গণমাত্রা মাঝে মাঝে প্রভাব থাকে, মাঝে মাঝে প্রভাব থাকে। তো এই জিনিসগুলো আশা করি পারবো। এখানে মেনটা হচ্ছে সাতের নীতিটা কি, এটা ইজি, যেহেতু ইন্টারে পড়ছি এখানে আর বোঝা দেওয়া লাগতেছে না, আমি বাংলায় তারপরে একটু ডিসক্রাইব করলাম এই জিনিসটা কি। তো ডেলেচের মান পজিটিভ মানে হচ্ছে এটা তো বুঝছি, ডেলেচের মান পজিটিভ আর ডেলেচের মান নেগেটিভ এই জিনিসটা। তো এইটুকু ছিল এই টপিক, এমন এই চ্যাপ্টার, এখান থেকেও 10 মার্ক আসবে ইনশাল্লাহ। তো এটুকুই। প্রিভিয়াস এর জন্য আমার প্রিভিয়াস এর ওই লিঙ্ক যেটা দিচ্ছি ওটাতে দেখলেই যাবে, ওটাতে ক্লিক দিলেই পারি যাবে। তো এটুকু আর কি, এই দুইটা চ্যাপ্টার থেকে মোটামুটি 20 নম্বরের জন্য কমন আসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।